2006 সালের। সদ্য মেডিকেলের চান্স পেয়েছি, তাই মনে অনেক উত্তেজনা। ক্লাস শুরু হতে আরও দেরি আছে। এর মাঝেই সব বই কিনে ফেললাম, শুধু কঙ্কালটা কেনা বাকি। একদিন তাও কেনা হলো। যার কঙ্কাল সে যে কিছুদিন আগেই মারা গিয়েছে, হাড় দেখে তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। বিশাল আকৃতির বক্সটা বাসায় আনতেই বিশাল হইচই পড়ে গেল। আম্মু তো দেখেই চিৎকার শুরু করলো যে এই বক্স অন্য কোথাও রাখা হোক। আমি বললাম, এটা আমার রুমেই থাকবে। আমার মধ্যে কোনো ভয় কাজ করেনি। বিলুপ উৎসাহে সব খুলে খুলে দেখলাম। তারপর বিছানা নিচে যত্ন করে রাখলাম। ওই দিক কিছু হয়নি। পরের দিন বাসায় ফুপুরা আসলো। ওদের খুব আনন্দ নিয়ে সব দেখালাম। সারাদিন অনেক মজা করলাম। রাতে ঘুমানোর আয়োজন হলো। বাসায় রুম কম থাকায় আমার ছোট ভাইয়ের রুমে গেস্টের থাকতে দেওয়া হলো, আর আমার ছোট ভাইকে পাঠানো হলো আমার রুমে। বিছানা ছিল 2টা। ও একটাতে শুয়ে পড়েই ঘুমিয়ে দিল। মেঝেতে কাজের মেয়ে শুয়ে আছে। আমি ঠিক 1টা বাজে রুমের লাইট নিভিয়ে শুয়ে পড়লাম। 5 মিনিটও হয়নি, হঠাৎ অনুভব করলাম কে যেন আমাকে পেছন থেকে জড়িয়ে ধরল। ভাবলাম আম্মু হয়তো, কারণ আম্মু প্রায় আমাকে জড়িয়ে ধরে ঘুমাতো। ধীরে ধীরে চাপ বাড়তে আর ভারী নিঃশ্বাসের শব্দে ঠিক আমার কানের পাশটাতে এসে লাগলো। তখনই বুঝলাম এটা আর যেই হোক, আম্মু না। আমি পাশ ফিরেই চাইলাম, কিন্তু আমার হাত পা যেন অচল হয়েছিল। কোনো শক্তি পাচ্ছিলাম না শরীরে। আমার চোখ খোলাই ছিল। তাকিয়ে তাকিয়ে সব দেখছিলাম। হালকা ডিম লাইটের আলোয় ওই তো আমার ভাই শুয়ে আছে। মেঝেতে কাজের মেয়েটা। আমার পাশে আমার মোবাইল সেট। কিন্তু আমি নড়তে পারছিলাম না, কথাও বলতে পারছিলাম না। উপায় না দেখে সূরা পড়া শুরু করলাম। এভাবে 5 থেকে 7 মিনিট যাওয়ার পর যেন আমার শক্তি আসলো। উঠেই আমার ভাইয়ের বিছানায় গেলাম। সারা রাত নির্ঘুম কাটল। পরের দিন সকালে আব্বু আম্মুকে জানালাম বিষয়টায়। আব্বু বলল, এটা তোর মনের ভুল। আম্মু একেবারে উড়িয়ে না দিলেও বিশ্বাস করেনি তা বেশ বোঝা যাচ্ছিল। আমিও তাই ভেবে হালকা হলাম যে নতুন কেনা কঙ্কালটা হয়তো আমার মনের প্রভাব ফেলছে, আর তাই হয়তো এরকম লাগছে। পরের দিন আম্মু সহ ছিলাম। আম্মু শুয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমি ঘুমাবো বলে লাইট অফ করে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করার সাথে সাথে আবার সেই অনুভূতি, আর কানের কাছে ভারী নিঃশ্বাসের শব্দ। আবার সূরা পড়া শুরু করলাম। এভাবে কতক্ষণ ছিলাম তা ঠিক জানি না। অনেক কষ্টে মা বলে চিৎকার দিলাম। আম্মু তাড়াতাড়ি উঠে লাইট অন করে আমাকে এসে ধরল। আমি কাঁদতে শুরু করলাম। বললাম, ওই লোকটা আবার এসেছিল। সারা রাত আমি আর আম্মু জেগে কাটালাম। আমার রুমে কোরআন শরীফ রাখা হলো, যাতে এরকম কিছু আর না ঘটে।
কয়েকদিন ঠিক ছিল সব কিছু। একদিন দুপুরে চোখ বন্ধ করে শুয়েছিলাম। মনে হচ্ছিল কেউ একজন খুব কাছ থেকে ঝুঁকে আমাকে দেখছে। চোখ খুলতে পারছিলাম না। অনেক পরে চোখ খুলে দেখি কিছুই নেই। এই তিক্ত অভিজ্ঞতা বাসায় থাকতে আশা কাউকে জানাতাম না। হয়তো ভয় পাবে এই ভেবে বলতাম না। তবুও আমার রুমে ছিল এরকম কয়েকজন বন্ধু, একই ঘটনার শিকার। তারা যাওয়ার আগে বলেও গিয়েছে যে এই রুমে কিছু একটা আছে। আরেকবার আমার দাদির মুখে শোনা, ঘুমের মধ্যে হঠাৎ জোরে চিৎকার উঠছিল। ওনার মনে হয়েছিল কে জানি ওনার হাত ধরে রেখেছে। এই ঘটনাটি আমার দাদির সাথেও ঘটেছিল। এরকম আমার বন্ধু বান্ধবের সাথেও ঘটেছিল। এইরকম ধারাবাহিক কিছু ঘটনার পর বাসায় মিলাদ পড়ানো হলো। আল্লাহর রহমতে এখন সব ঠিক। তবুও মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে, আসলেই মৃত মানুষের আত্মা কি পৃথিবীতে থাকে? পড়াশোনার খাতিরে পরে কঙ্কালের হাড় পাশে নিয়েই ঘুমাতে হয়েছিল, কিন্তু এরকম কিছু কখনো আর হয়নি। তবে প্রথমেই কেন এত কিছু হয়ে গিয়েছিল তা আজও ভেবে পাই না। শিক্ষা জীবনের শেষের দিকে এসে শুরুর দিকের সেই কথাগুলো বেশ মনে পড়ছে, তাই আজ এটা সবার সাথে শেয়ার করলাম। হয়তো আপনাদের শুনে বিরক্ত লাগতে পারে, তবুও মেডিকেলে যারা পড়েন তারা কঙ্কাল নিয়ে অনেক গল্প শোনার সুযোগ পেয়ে থাকেন। সব গল্পই যে উড়িয়ে দেবার মতো না তা জানাতেই আমার জীবনের সত্যি কাহিনীটা আপনাদের সাথে শেয়ার করলাম। ঘুরে ফিরে এমন বাড়িতেই উঠলাম নিজেকে নিজেই গালি দিতে মন চাচ্ছে। বাড়িটা অনেক পুরাতন হলেও দেখতে দারুণ। অনেক কারুকাজ করা আছে, অনেক বড় বাড়ি। যাই হোক, বাড়িটা পরিষ্কার করতে লাগলাম। সারা বাড়ির ধুলোবালি মাকড়সার জালে ঘিরে আছে। এসব পরিষ্কার করতে করতে হাঁপিয়ে যাচ্ছিলাম। আমার রুমটা কোনো মতে পরিষ্কার করলাম। পুরো দিন কেটে গেল এই কাজ করতে। কম দামে পাবার জন্য বাড়িটা নিলাম। এখন দেখছি যা খাটাখাটনি করেছি এতে দাম ঠিকই পড়ে যাচ্ছে। রুমটা পরিষ্কার করলাম সব কিছু ঠিকঠাক করে। খাবারের ব্যবস্থা করতে লাগলাম। রান্নাঘরের অবস্থা আর নাই। এটা ঠিক করতে করতে অনেক টাইম লাগবে, তাই আর ঠিক করতে লাগলাম না। আমার সাথেই ফ্লাক্স ছিল, ওটা দিয়ে 1 কাপ গরম গরম চা বানিয়ে বাড়িটা একটু ঘুরতে লাগলাম। বাড়িটা আসলেও অনেক বড়। ঘোরার সময় তা বুঝতে পারছি। পুরো বাড়িতে বিদ্যুৎ ব্যবস্থা আছে। ঘুরতে ঘুরতে একটা হল রুমের মতো জায়গাতে চলে আসলাম। অনেক বড় একটা রুম। ভালো করে খেয়াল করে দেখলাম রুমটার দেয়ালে খ্রিস্টানদের কিছু একটা রাখা। বুঝতে পারলাম এটা কোনো সময়ের গির্জা হিসাবে ব্যবহার হতো। কোনো কারণে হয়তো এখন আর এটা ব্যবহার হয় না। কেমন ধুলো ময়লা পড়ে সব নষ্ট হয়ে যাচ্ছে।
এত কম দামে এত বড় বাড়ি পাবো আমি বুঝতেই পারিনি। একপাশে মনে হচ্ছে একটা বুক সেলফ আছে, হয়তো এখানে অনেক এসে পড়তো, সময় কাটাতো, জ্ঞান অর্জন করত। বুক সেলফে অনেক দিনের বন্ধ আছে মনে হয়। বুক সেলফটার গায়ে বড় করে খোদাই করে লেখা আছে 18। অনেক আগের বুক সেলফটা এটা। একটা কাপড় দিয়ে কয়েকটা বাড়ি দিলাম, একটু পরিষ্কার করেই বুক সেলফটা খুললাম। অনেক রকমের বই দেখলাম, ধর্মীয় বই বেশি, তবে কিছু কিছু অ্যাডভেঞ্চারমূলক বইও দেখলাম। বুক সেলফের এক ভাগে দেখলাম শুধু ব্ল্যাক ম্যাজিকের বই। একটু ভালো করে খেয়াল করে দেখি বইগুলোর ভেতর একটা বই নতুনের মতো জ্বলজ্বল করে জ্বলছে, কিন্তু বইটার ওপর অনেক ধুলোবালি পড়ে আছে। বইটার প্রতি অনেক আগ্রহ জাগলো। এতগুলো বইয়ের ভেতর এই বইটা এভাবে জ্বলজ্বল করে জ্বলছে কেন? তাই বইটা বের করে নিলাম। ওখানে পড়ার ব্যবস্থা আছে। বইটা নিয়ে একটা টেবিলের ওপর বসলাম। বইটা থেকে আগ্রহ দমাতে পারছিলাম না, তাই তাড়াতাড়ি করে বইটা খুললাম। বইটা খোলার সাথে সাথে ওই রুমের ভেতর হালকা ঝড় বয়ে গেল। মনে হলো অনেক দিন পর বাতাস বয়েছে এই রুমে। চারদিকে ধুলোবালি উঠতে লাগলো। বাতাস থামার পর বইটার দিকে মনোযোগ দিলাম। বইটা খুলতেই চমকে উঠলাম। প্রথম পাতাতে লাল কিছু দিয়ে বড় বড় করে লেখা পিচাস এনা। ভালো বুঝলাম এটা কোনো রক্তর দিয়ে লেখা আছে। এমন পরিস্থিতির শিকার এর আগে কখনো হইনি। বইটা পড়তে শুরু করলাম। আমি অ্যানা, লন্ডনের এক রাজপরিবারের মেয়ে। রাজার মেয়ে, তাই ছোটবেলা থেকেই অনেক আদর যত্নে বড় হয়েছি। আমার বয়স তখন 16 বছর। তখন আমার বাবা ইন্ডিয়াতে যায়, সাথে আমিও ছিলাম। তখন ইন্ডিয়ার শাসন করত লন্ডন সরকার। আমার বাবা ইন্ডিয়ার লর্ড নিযুক্ত হন, তাই তাকে ইন্ডিয়াতে যেতে হয়, আর তার সাথে আমিও যাই। এতে ইন্ডিয়াতেও ঘুরে দেখা আসা হবে। বাবার সাথে অনেক আনন্দ করে গেলাম। বাবার সাথে অনেক জায়গায় ঘুরলাম। ইন্ডিয়ার গুজরাটে যাই, সেখানে অনেক ব্ল্যাক ম্যাজিক করা হতো। আমার এসবের ওপর অনেক আগ্রহ ছিল ছোটবেলা থেকেই, তাই আমি ওখান থেকে অনেকগুলো ব্ল্যাক ম্যাজিক বই কিনি। বাবার একমাত্র মেয়ে ছিলাম, তাই বাবা আমাকে কিছু করতে নিষেধ করতেন না। আমার যা মনে চাইতো আমি তাই করতাম, কিন্তু এই কারণেই আমার জীবনের সুখ হারিয়ে যায়, যেটা আমার এই সুখের জীবনের কাল হয়ে দাঁড়ায়। আমি সেখান থেকে নানা রকম বই কিনি, আর সবগুলোতেই ছিল ডাকিনী বিদ্যার। আমার ভূত প্রেতের বই পড়তে ছোটবেলা থেকেই অনেক ভালো লাগতো, তাই বইগুলো কিনে আমি অনেক ডাকিনী বিদ্যার বই কিনি। আর আমার এই বইগুলো আমি সংগ্রহ করে রাখতাম যাতে না হারায়। আমার জীবনের পরম ভুল ছিল এই ডাকিনী বিদ্যার বই পড়া, যা আমার জীবন থেকে সব কিছু কেড়ে নিয়েছে। কিছুদিন পরেই আমার বাবা অসুস্থ হয়ে পড়ে। ইন্ডিয়াতে অনেক চিকিৎসা করানো হয় তার, কিন্তু কোনো লাভ হয়নি। ভালো হবার চেয়ে তার অসুখ দিন দিন আরও বেড়ে যাচ্ছিল। আমার বাবাকে
লন্ডনে ফেরত পাঠানো হলো জরুরি চিকিৎসার জন্য। কিছু চিকিৎসা করানোর পরে আমার বাবা মারা যায়। অনেক দিন অসুস্থ থাকার কারণে তার শরীরে রক্তশূন্যতা দেখা দেয়। আমার বাবার মন্ত্রী তখন আমার নামে চারদিকে গুজব রটাতে থাকে যে আমি নাকি পিশাচ সিদ্ধ। ইন্ডিয়াতে গিয়ে কালো জাদু শিখেছি আর সেটা আমার বাবার ওপর প্রয়োগ করেছি। কিন্তু আমি ডাকিনী নয়, আমি পিশাচ সিদ্ধ নয়। আমি এইসব বই শুধু পড়তাম, আমি পিশাচ নয়। কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করতো না। সবাই ঝড়ের গতিতে চারদিকে ছড়িয়ে বেড়াচ্ছে আমি পিশাচ সিদ্ধ ডাকিনী। আমার মা আমাকে বিশ্বাস করত, আর তিনি তখন রাজার আসনে বসেন, কারণ আমি আমার বাবার একমাত্র আদরের মেয়ে ছিলাম। আমার মা তখন আমার কিছু হতে দেয়নি। ছোটবেলা থেকেই বাবা মা দুজনেই আমাকে অনেক ভালোবাসে। আমার মার শাসনকালে সবাই আমাকে পিশাচ সিদ্ধ ডাকিনী বলে সম্বোধন করত। আড়ালের সামনে করার সাহস পেত না। রাজ্য পরিচালনার টেনশন, তার ওপর আমার গুজব মাকে আরও টেনশনে ফেলে দেয়। আমার মাও একদিন রাতে স্ট্রোক করে মারা যায়। তখন আমাকে দেখার মতো কেউ ছিল না যে সে আমার পাশে দাঁড়াবে। সবাই তখন আমার বিপক্ষে। আমার মা মারার পর মন্ত্রী সিংহাসনে চেপে বসেন, আর তিনি চারদিকে আমার নামে ডাকিনী বিদ্যার খেতাব ছড়াতে থাকেন। সবাইকে বলেন আমি পিশাচ সিদ্ধ ডাকিনী। ইন্ডিয়াতে বাবাকে খেয়েছি, লন্ডনে এসে মাকে খেয়েছি। যদি একে এভাবে রাখা যায় তাহলে তার ডাকিনী বিদ্যা দিয়ে আমাদের সবাইকে মেরে ফেলবে। তখন সবাই তার কথা বিশ্বাস করল। আমাকে তখন এন্ড্রু ফাদারের বাসায় নিয়ে আসা হলো। তার বাসায় সাথেই গির্জা আছে। দুইটা জিনিস নিয়েই তার বাসা। আমাকে দেবতার সামনে টানা 3 দিন না খেয়ে বেঁধে রাখা হতো। তাদের বিশ্বাস এতে আমার শরীর থেকে ডাকিনী বিদ্যা বের হয়ে যাবে। আমাকে এই 3 দিন না পানি না খাবার কোনো কিছুই খেতে দেয়নি। আমার অনেক কষ্ট হয়েছিল এভাবে থাকতে। আমি তাদের কত মিনতি করে বললাম আমি ডাকিনী নয়, আমি পিশাচ সিদ্ধ নয়, কোনো কিছুই শিখিনি, আমি শুধু বইগুলো পড়েছি, আমাকে তোমরা ছেড়ে দাও। কিন্তু কেউ আমার কথা শোনেনি। সবাই আমাকে নানাভাবে কষ্ট দিতে থাকে আমার ভেতর ডাকিনী বিদ্যা আছে তাই বলে। ওই 3 দিন আমাকে কড়া পাহারাতে রাখা হয়, কাউকে ঢুকতে দেওয়া হয়নি। পড়তে পড়তে কখন যে নিজের চোখের পানি বের হয়ে গেছে তা বুঝতেই পারিনি। চোখের পানি হাতের ওপর পড়ল, তখন আমার মোহ কেটে বই থেকে বের হয়ে গেলাম। ঘড়িটা তখন ডং করে আওয়াজ দিয়ে দিল, মানে 12টা বেজে গেছে। তাই আমিও আর দেরি না করে বইটা বন্ধ করে শুতে চলে আসলাম। কিন্তু শুতে চলে আসলে কি আর হবে, কোনোভাবেই ঘুম আসছিল না। 2 চোখ বন্ধ করলেই শুধু ওই বইটার কথাই মনে পড়ছিল। শুধু আগ্রহ যে আর কি ঘটেছিল। কিন্তু বইটার মধ্যে আর কিছুই লেখা ছিল না। তাই কোনোভাবে জানতে পারলাম না এরপর আর কি হলো। আস্তে আস্তে আমার মধ্যে দোটানা শুরু হয়ে গেল।